গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা একজন মায়াবতী। আজ পঞ্চম পর্ব। জাহানারা মাছ কুটছিল। ঘরের ছাই নেই। ছোট ছোট মাছ কুটতে এমন অসুবিধা হচ্ছে, পিছলে পিছলে যাচ্ছে। একটা ঠিকা ঝি আছে, সে মাসের গোড়ায় পলিথিনের ব্যাগে এক ব্যাগ ছাই দিয়ে যায়। এক ব্যাগ ছাইয়ের দাম 2 টাকা। এই মাসে তার ছাই রাখা হয়নি। এক ব্যাগ ছাইয়ের জন্য সে চাইল 5 টাকা। জাহানারা বলল, এক ধাক্কায় 2.5 গুণ দাম বেড়ে গেল, ব্যাপারটা কি? ঠিক আছে, গম্ভীর গলায় বলল, সব জিনিসেরই তো দাম বাড়তাছে আফা, আর এই ছাই হইল আসল, আমার কাছে নকলের কারবার নাই। জাহানারা বিরক্ত গলায় বলল, ছাইয়ের আবার আসল নকল কি? নিয়ে যাও, ছাই লাগবে না। না লাগলে নাই, ধমক দেন কেন? ধমক কোথায় দিলাম? খামোখা তর্ক না করে কাজ শেষ করো। হিসাব মিটায় দেন আফা, আপনাকে বাড়ি কাজ করব না, আপনারা মানুষ বালা না। ঝি চলে গেলে মহা সমস্যা জেনেও জাহানারা হিসাব মিটিয়ে দিল। বুড়ির ছায়ের ব্যাগ হাতে মুখ অন্ধকার করে চলে গেল। এখন মনে হচ্ছে 5 টাকা দিয়ে এক ব্যাগ আসল ছাই কেনাই ভালো ছিল। ছাই থাকত, কাজের লোকও থাকত। দরজার কড়া নড়ছে। জাহানারাকেই উঠতে হবে। ঘরে আর কেউ নেই। মার দাঁতের যন্ত্রণা। ফরিদ মাকে নিয়ে গেছে মেডিকেল কলেজে। দুপুরের আগে ফিরতে পারবে না। এর মধ্যেই রান্না শেষ করে রাখতে হবে। তারা ফিরে এলে তবেই জাহানারা অফিসে যাবে। সমস্যা হবে না, সে বলে এসেছে। তবু খারাপ লাগে। জাহানারা দরজা খুলে হকচকিয়ে গেল। মঞ্জুর দাঁড়িয়ে আছে। জাহানারার ইচ্ছা করল আনন্দের চিৎকার করে উঠতে। এরকম অদ্ভুত ইচ্ছার জন্য পর মুহূর্তেই জাহানারা লজ্জায় প্রায় নীল হয়ে গেল। মঞ্জুর বলল, তোমাদের বাসা খুঁজতে খুব যন্ত্রণা হয়েছে। এখানে বাসার নম্বরের কোনো ঠিক ঠিকানা নেই। কেমন আছো জাহানারা? জি স্যার, ভালো। আসতে বলেছিলে, আসলাম। তোমার মা ভালো আছেন? জি স্যার। আসুন, ভেতরে আসুন। জাহানারা লক্ষ্য করল সে ঠিক মতো হাঁটতে পারছে না, তার শরীর কাঁপছে। কেন এরকম হচ্ছে? এরকম হচ্ছে কেন? কোনো সাড়া শব্দ নেই? তুমি কি বাসায় একা? জি স্যার, আমার মা গেছেন দাঁত তুলতে, ফরিদ মাকে নিয়ে গেছে। আপনি বসুন। তোমার মার সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম। আমি ভেবেছিলাম তুমি অফিসে থাকবে, তোমার মার সঙ্গে দেখা করে চলে যাব। মা এক্ষুনি এসে পড়বেন, আপনি বসুন। মঞ্জুর বসল। জাহানারার কান্না পাচ্ছে। বসার ঘরটা ফরিদ কি করে রেখেছে? এলোমেলো হয়ে আছে বিছানার চাদর। বসার ঘরে ফরিদের খাট না রাখাই উচিত ছিল। বসার ঘরটা থাকবে সুন্দর গোছানো। জাহানারা বিছানার চাদর ঠিক করতে গিয়ে হাতের ময়লায় মাখামাখি করে ফেলল। মাছ কুটতে কুটতে সে উঠে এসেছে, তার মনেই নেই হাত ধোয়া হয়নি। জাহানারা? জি। আমাকে ঠান্ডা গ্লাস পানি দিতে পারবে? এক্ষুনি আনছি স্যার। ঘরের গ্লাসগুলো এত বাজে, কি ক্ষতি ছিল একটা সুন্দর গ্লাস যদি ঘরে থাকত? রমিজদের বাসা থেকে একটা গ্লাস নিয়ে আসবে, তার সঙ্গে ফ্রিজের 1 বোতল পানি। ওরা আবার কিছু মনে করবে না তো? করুক মনে, কিচ্ছু যায় আসে না। ভালো চায়ের কাপও একটা আনতে হবে। জাহানারা ঠিক করে ফেলল, এবারের বেতন পেয়ে সে আর কিছু করুক বা না করুক, চমৎকার একটা গ্লাস কিনবে, একটা চায়ের কাপ কিনবে। আচ্ছা, স্যারকে কি সে দুপুরে খেতে বলবে? বললেই কি উনি খাবেন? যদি খেতে রাজি হয় তাহলে কি দিয়ে খাওয়াবে সে? জাহানারা বারান্দায় এসে দেখল বিড়াল মহানন্দে মাছ খাচ্ছে। খাক, যা ইচ্ছে করুক, তার ভালো লাগছে না, জ্বর জ্বর লাগছে। জাহানারা পাশের বাসা থেকে পানির বোতল এবং গ্লাস আনতে গেল।
ঘরে কিচ্ছু নেই, শুধু এক গ্লাস পানি কি কাউকে দেওয়া যায়? পানির গ্লাস টেবিলে রাখতে রাখতে জাহানারা নিজের অজান্তেই বলে ফেলল, স্যার আমাদের সঙ্গে 4টা ভাত খাবেন? মঞ্জুর বিস্মিত হয়ে বলল, ভাত? খেলে খুব খুশি হব স্যার, আর এর মধ্যে মা এসে যাবেন। আচ্ছা ঠিক আছে, ভাত খাবো। কি রান্না? জাহানারার মুখ শুকিয়ে গেল। কিছুই তো রান্না নেই, সে কি খাওয়াবে? কেন সে ভাত খাওয়ার কথা বলতে গেল? কেন সে এত বড় বোকামি করল? ফরিদ এলে তাকে রিকশা করে কাঁচা বাজারে পাঠালে সে কি মাছ মাংস কিছু আনতে পারবে না? না হয় আজ একটু দেরি করেই খাওয়া হবে। কি রান্না তা তো বললে না। এখনো কিছু রান্না হয়নি স্যার। তাহলে বরং এক কাজ করি, অন্য একদিন এসে খেয়ে যাব, আজ থাক। শরীরটাও ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর আসছে। জাহানারার চেঁচিয়ে বলতে ইচ্ছা করছে, স্যার আপনি যেতে পারবেন না, আপনাকে থাকতে হবে। আমি নিজের হাতে রান্না করে আপনাকে খাওয়াবো, শুধু একদিন, একবার। মানুষ আবার অনেক যন্ত্রণার একটি হচ্ছে যা বলতে প্রাণ কাঁদে তা কখনো বলা হয়ে ওঠে না। মঞ্জুর বলল, উঠি কেমন? আরেকদিন এসে তোমার মার সঙ্গে দেখা করে যাব। টেলিফোনের শব্দে মঞ্জুরের ঘুম ভেঙে গেল। সব কেমন গুলিয়ে যাচ্ছে। সে কোথায়? অফিসে ঘুমিয়ে পড়েছিল তা মনে আছে। এখনো কি অফিসেই ঘুমোচ্ছে? তাকে রেখে অফিস বন্ধ করে সবাই চলে গেছে? না, তা কেমন করে হয়? চারিদিকে অন্ধকার, অফিস এত অন্ধকার হবে না। আরে, এ তো তার নিজের বিছানা। সে বাসায় ফিরল কখন? টেলিফোন বেজেই চলছে। টেলিফোন ঠিক হয়ে গেল নাকি? নিশ্চয়ই কোনো ভৌতিক ব্যাপার। ওই ছেলেটি বোধহয় টেলিফোন করছে। ভীমরুল। একমাত্র ওই ছেলেটি টেলিফোন করে তাকে পায়, আর কেউ পায় না। মঞ্জুর আধো ঘুম আধো জাগরণে রিসিভার কানে লাগিয়ে বলল, হ্যালো, ভীমরুল। ওপাশ থেকে অভিমানী গলা শোনা গেল, আপনি আমাকে ভীমরুল বলছেন কেন? ঠাট্টা করছি, তোমাকে খ্যাপাচ্ছি। আমার কিন্তু খুব রাগ লাগছে। খুব বেশি রাগ লাগছে? হ্যাঁ। খুব বেশি রাগ হলে তুমি কি করো? কিছু করি না। কাঁদো না? না, আমি তো ছেলে, ছেলেদের কাঁদতে নেই। তা তো বটেই। আমি যখন তোমার মতো ছিলাম তখন ছেলে হয়েও খুব কাঁদতাম। তারপর হঠাৎ একদিন কান্না বন্ধ করে দিলাম। কেন? সেটা একটা মজার গল্প। তখন আমার মা মারা গেছেন। বাবা, আমি আর একটা কাজের ছেলে, এই 3 জন থাকি। বাবা খুব কঠিন মানুষ, কথায় কথায় শাস্তি দেন। একবার কি যেন অন্যায় করেছি, বাবা আমাকে শাস্তি দিলেন। বাথরুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন। তারপর কি হলো জানো? তিনি আমার কথা ভুলে গেলেন, চলে গেলেন বাইরে। সেই রাতে আর ফিরলেন না। আমি সারা রাত অন্ধকার বাথরুমে আটকা পড়ে রইলাম। কাজের ছেলেটা আপনার খোঁজ করল না? না, সে ভেবেছিল আমি বাবার সঙ্গে গিয়েছি। আপনি কান্নাকাটি করলেন না, চিৎকার করলেন না? প্রথম কিছুক্ষণ নিঃশব্দে কাঁদলাম, তারপর কান্না বন্ধ করে দিলাম। পরদিন ভোরে বাবা এসে বাথরুমের দরজা খুলে আমাকে বের করলেন। উনি তখন কি করলেন? সেটা আমি তোমাকে বলবো না। এ কি ভীমরুল, তুমি কাঁদছ নাকি? না। আমি যেন ফুপিয়ে কান্নার শব্দ পেলাম। কাঁদলে কি? কিছুই না, নাথিং। ওপাশের কথা হঠাৎ বন্ধ হয়ে গেল। টেলিফোন পুরোপুরি ডেড। মঞ্জুর উঠে বাতি জ্বালালো, ঘড়ি দেখল। রাত 2টো। রাত 2টোর সময় ইমরুল নিশ্চয়ই তাকে টেলিফোন করেনি। পুরো ব্যাপারটাই কি তার কল্পনা? তার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? মঞ্জুর বাথরুমের দিকে রওনা হল। বাথরুম সেরে গরম 1 কাপ চা খাবে। চিনি দুধ সবই কেনা আছে। চিনি সে রেখেছে সমুদ্র নামের কৌটায়। এটা ঠিক হয়নি।
সমুদ্র নামের কৌটায় রাখা উচিত ছিল লবণ, চিনি নয়। আমরা সবসময় যাকে যেখানে রাখার কথা সেখানে না রেখে ভুল জায়গায় রাখি। আপনার কিছু লাগবে? মঞ্জুর চমকে তাকালো। 15-16 বছরের লাজুক ছেলেটিকে সে চিনতে পারল না। কে সে? এখানে এলোই বা কোত্থেকে? তুমি কে? স্যার, আমার নাম ফরিদ। ফরিদ নামে কাউকে চিনি বলে তো মনে পড়ছে না। আমি জাহানারা আপার ছোট ভাই। ও আচ্ছা আচ্ছা, জাহানারা তোমাকে এখানে পোস্টিং দিয়ে গেছে? জি। মেয়েটা তো বড় যন্ত্রণা করছে। ফরিদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সেই মুখের দিকে তাকিয়ে মঞ্জুর বলল, আমার কথায় কি তুমি মন খারাপ করলে? জি না স্যার। স্যার বলছো কেন? আমি তো তোমার স্যার না। তুমি কিসে পড়ো? এইবার এসএসসি দেব। সায়েন্স না আর্টস? কমার্স। আমি পড়াশোনায় খুব খারাপ। চা বানাতে পারো? জি না। শুধু পড়াশোনায় না, তুমি তো মনে হচ্ছে কাজে কর্মেও খারাপ। পানি গরম করতে পারো? জি পারি। ভেরি গুড। পানি গরম করো, আমি বাথরুম থেকে এসেই চা বানাবো এবং তোমাকে চা বানানো শিখিয়ে দেব। ফরিদ হেসে ফেলল। রাত 2:30, দুজনে নিঃশব্দে চা খাচ্ছে। মঞ্জুর সিগারেট ধরিয়ে সহজ গলায় বলল, ফরিদ, সিগারেট খাবে নাকি? ফরিদ চমকে উঠল। মঞ্জুর হাসতে হাসতে বলল, অল্প বয়স্কদের সিগারেট সাদা হচ্ছে আমার সস্তা ধরনের রসিকতার একটা। এই রসিকতা করে একবার কি বিপদে পড়েছিলাম শোনো। ক্লাস 2তে পড়ে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, খোকা সিগারেট খাবে? সে গম্ভীর গলায় বলল, জি খাবো, দিন একটা। মঞ্জুর খুব হাসতে লাগল। ফরিদও হাসছে। প্রথম দিন এই মানুষটাকে খুব খারাপ লেগেছিল, আজ লাগছে না, আজ ভালো লাগছে। ফরিদ, জি? আমি একটা ছেলের সঙ্গে টেলিফোনে কথা বলছিলাম। তুমি কি কিছু শুনতে পেয়েছ? জি না। তুমি কি জেগেছিলে? জি জেগেছিলাম। নতুন জায়গায় আমার ঘুম হয় না। তুমি যদি জেগে থেকে কিছু না শুনে থাকো তাহলে ধরে নিতে হবে আমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি এক কাজ করো, আমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করো, দেখি বলতে পারি কিনা। পাগলেরা ধাঁধার উত্তর পারবে না। ফরিদ বলল, আপনি শুয়ে থাকুন, আপনার বিশ্রাম দরকার। এখন আমার শরীরটা খুব ভালো লাগছে, বিশ্রামের কোনো দরকার নেই। এসো দুজন বারান্দায় বসে থাকি। আপনার ঠান্ডা লাগবে। তা লাগবে, লাগুক না। চলো ভোর হওয়া দেখি। ভোর হতে এখনো অনেক দেরি। মোটেই দেরি নয় ফরিদ সাহেব, সময় অত্যন্ত দ্রুত যায়। আমরা জীবন শুরু করি, তারপর হঠাৎ একদিন দেখি সময় শেষ, দুয়ারে পালকি এসে দাঁড়িয়েছে। আজ মীরার নতুন চাকরিতে যোগ দেবার কথা। জালালউদ্দিন গাড়ি রেখে গেছেন। প্রথম দিন সে গাড়ি করে যাক। মীরা বলেছে গাড়ি লাগবে না, তবু খুশিই হয়েছে। গাড়ি সে ছেড়ে দেবে না। শুরুর দিনটিতে তারা নিশ্চয়ই তাকে সারাদিনের জন্য রেখে দেবে না। কাজ টাজ খানিকটা বুঝিয়ে দিয়ে বলবে, বাসায় চলে যান, প্রথম দিনেই এত কাজের দরকার নেই। সে তখন গাড়ি নিয়ে খুব ঘুরবে। বিশেষ কোথাও যাবে না, এমনি ঘুরবে। গুলশান মার্কেটে যেতে পারে, সুন্দর সুন্দর কিছু বিছানার চাদর কেনা যেতে পারে। বিছানার চাদর কেনা মীরার হবি বিশেষ। কত ধরনের চাদর যে তার আছে, তারপরেও কেনা চাই। কাজের মেয়েটি ঘরে ঢুকে বলল, আফা আপনার কাছে আইছে। কে এসেছে? কাজের মেয়ে মুখে হাত চাপা দিয়ে হাসল। তার মানে যে এসেছে তার পরিচয় দিতে লজ্জা লাগছে এবং কিঞ্চিত হাসি পাচ্ছে। নিশ্চয়ই মঞ্জুর। মীরা কঠিন গলায় বলল, হাসছ কেন? হাসি থেমে গেল। কাজের মেয়েটি এখন ভয়ে ভয়ে তাকাচ্ছে। মীরা এমন কঠিন করে কথা বলবে তা হয়তো সে ভাবেনি। মীরা শীতল গলায় বলল,
উনি যদি আসেন কখনো এমন করে হাসবে না। যাও, 2 কাপ চা দিতে বলো। 8:40 বাজে, এখনো অনেক সময় আছে। 10টা বাজার 15 মিনিট আগে রওনা হলেই হবে। মীরা আয়নার দিকে তাকালো। চুল বাঁধা হয়নি। এইভাবে কি যাবে, না চুল বাঁধবে? শাড়িটাও গুছিয়ে পরা নেই। একটু কি গুছিয়ে পরা উচিত না? সে চিরুনি হাতে নিয়ে দ্রুত চুলের উপর টানতে লাগল। আশ্চর্য, মীরাকে ঢুকতে দেখে মঞ্জুর উঠে দাঁড়াল। বাইরের একজন মহিলাকে সে যেন সম্মান দেখাচ্ছে। কোনো মানে হয়? মীরা বলল, কেমন আছো? ভালো। কীরকম ভালো সেটা শুনি। মোটামুটি ভালো, চলাফেরা করতে পারছি। কতদিন পারবো জানি না। তোমার হাসপাতালে ভর্তি হবার খবর শুনেছি। সরি, দেখতে যেতে পারিনি। হাসপাতাল আমার ভালো লাগে না। বাবা একবার অসুখ হয়ে হাসপাতালে ছিলেন, 10 দিন ছিলেন, আমি দেখতে যাইনি। হাসপাতালের গন্ধ আমার সহ্য হয় না। মঞ্জুর হেসে বলল, কৈফিয়ত দিচ্ছ কেন? আমি কি কৈফিয়ত তলব করতে এসেছি? কি জন্য এসেছ? তোমার অনেক জিনিসপত্র আমার কাছে রয়ে গেছে, আর সেগুলো কি করবে তাই জানতে এসেছি। থাকুক তোমার ওখানে, পর এক সময় করে নিয়ে আসব। আমি এখন কিছুদিন মেজো মামার সঙ্গে থাকব। তোমার জিনিসপত্রগুলো আবার নষ্ট না হয়। নষ্ট হলে হবে, কি আছে। মঞ্জুর উঠে দাঁড়ালো। মীরা বলল, বসো, চা আসছে। তুমি কোথায় যাবে, অফিসে? হ্যাঁ। আমি নামিয়ে দেব, আমার কাছে গাড়ি আছে। 9:30টার সময় বের হব, চলবে তো? হ্যাঁ, চলবে। কাজের মেয়েটি চা নিয়ে ঢুকেছে। শুধুই 2 কাপ চা, সঙ্গে কিছু নেই। সামান্য ভদ্রতাটুকুও কি এরা এই মানুষটিকে দেখাবে না? নাও, চা খাও। চিনি হয়েছে? হয়েছে। আমি এর মধ্যে তোমার খোঁজ নেবার জন্য তোমার অফিসে টেলিফোন করেছিলাম, তুমি ছিলে না। অফিসের এক ভদ্রলোক বললেন, তুমি আজকাল অফিসে খুব কম আসো। তোমার শরীর কি খুব বেশি খারাপ? শরীর খুব বেশি খারাপ না, অফিসে যাই না কারণ মনে হচ্ছে আমার চাকরিটা নেই। কি বলছো তুমি? এখনো নিশ্চিতভাবে জানি না, তবে এদের ভাবভঙ্গিতে তাই মনে হচ্ছে। তুমি ভালো মতো জানতে চাওনি? না। কেন না, সেটা আমাকে গুছিয়ে বলো তো। আমার ইচ্ছে করছিল না, যা হবার হবে। তুমি গায়ে লিয়ে পড়ে থাকবে? সবসময় তো তাই করছি। এটা কি কোনো বাহাদুরি? মঞ্জুর কিছু বলল না, মনে হয় একটু হাসল। মীরা রাগী গলায় বলল, তুমি এমনভাবে কথা বলছো যেন গায়ে লিয়ে পড়ে থাকা খুব অহংকারের ব্যাপার, যেন তুমি মস্ত একটা কাজ করে ফেলছ। রেগে যাচ্ছ কেন মীরা? রাগের কাণ্ড করছো তাই রেগে যাচ্ছি। এই ফার্ম দাঁড়া করবার পেছনে তোমার কন্ট্রিবিউশন কি আমি জানি না? তুমি কখনো বলনি, তোমার বস বলেছে। আর সে তোমাকে রাস্তায় ছুঁড়ে ফেলবে, তুমি কোনো কথা বলবে না? মঞ্জুর সিগারেট ধরিয়ে বলল, এক একজন মানুষ এক এক রকম হয়। আমি ছোটবেলা থেকে এরকম। কত বড় বড় ঘটনা ঘটে, প্রথমে খুব হকচকিয়ে যাই, তারপর মনে হয় ঠিক আছে, কি আর করা। তুমি তাহলে একজন সাধু পুরুষ, মহামানব। আরে কি যে বলো, তুমি এতদিন পর আজ হঠাৎ এত রাগ করছো কেন? জানি না, তোমাকে দেখে কেন জানি আমার খুব রাগ লাগছে। যাও, আর রাগ করব না। তুমি খবরের কাগজ পড়তে পড়তে আরেক কাপ চা খাও, আমি কাপড় বদলে আসি। আচ্ছা। তোমাকে বলা হয়নি, আমি একটা চাকরিতে জয়েন করেছি। বাহ, ভালো তো। সামনের মাসেই নতুন বাসা নেব। ভেরি গুড। তোমার নতুন বাসার জন্য কোনো ফার্নিচার দরকার হলে আমাকে বলবে, আমি মামাকে বলে ভালো ফার্নিচারের ব্যবস্থা করে দেব। থ্যাংক ইউ। আমি তাহলে এখন কাপড় বদলাতে যাই। আমার বেশিক্ষণ লাগবে না, 40-45 মিনিট। মীরার এত সময় লাগল না। 30 মিনিটের মাথায় ফিরে এসে অবাক হয়ে দেখল মঞ্জুর সোফায় হেলান দিয়ে ঘুমোচ্ছে। দুবার ডাকতেই ধড়মড় করে উঠে পড়ল। লজ্জিত গলায় বলল,
আমার এখন প্রধান সমস্যাই হচ্ছে ক্লান্তি। হেঁটে হেঁটে তোমার এখানে এসেছি তো, ক্লান্ত হয়ে ঘুম এসে গেছে। সরি অ্যাবাউট ইট। হেঁটে হেঁটে এলে কেন? রিকশায় ওঠা আমার জন্য বিরাট সমস্যা। দুলনিতে ঘুম পেয়ে যায়। রিকশায় ঘুমিয়ে পড়া বিরাট রিস্কি ব্যাপার। তোমার শরীর তো খুবই খারাপ। মঞ্জুর সহজ গলায় বলল, কিডনি ট্রান্সফার করলে সব ঠিক হয়ে যাবে। কিডনি সত্যি সত্যি ট্রান্সফার করতে হচ্ছে? হ্যাঁ। কে দিচ্ছে কিডনি? এখনও ঠিক হয়নি। ডোনার চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি। কবে দিয়েছ? 3 দিন হলো, এখনো কেউ আসেনি। কত টাকা দিচ্ছ ডোনারকে? 1 লাখ। এত টাকা? একজন তার শরীরের এত মূল্যবান একটা অংশ দিয়ে দেবে, আর তাকে 1 লাখ টাকাও দেব না? আছে তোমার কাছে এত টাকা? না, আমার খালা কিছু দিয়েছেন আর মামাও দিচ্ছেন। ট্রান্সপ্লান্টটা কোথায় হবে? মাদ্রাজে, ভেলোর। ওদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগটা করছে কে? তুমি নিশ্চয়ই না? মামাই সব দেখাশোনা করছেন। তোমার তো অনেক টাকা লাগবে। তা লাগবে। আমার কাছ থেকে টাকা নিতে যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমি কিছু দিতে পারি, পরে ফেরত দিয়ে দিও। মঞ্জুর কোনো কথা বলল না। গাড়িতে সে ড্রাইভারের পাশের সিটে বসতে গেল। মীরা তীক্ষ্ণ গলায় বলল, ওখানে বসছো কেন? পেছনে এসো। মঞ্জুর বিনা বাক্য ব্যয়ে পেছনে মীরার সঙ্গে বসল। মীরা বলল, আমার সঙ্গে বসতে অস্বস্তি বোধ করছো নাকি? না, অস্বস্তি বোধ করার কি আছে? কিছুই নেই, কিন্তু তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে অনেক কিছুই আছে। আরাম করে বসো, আবার যেন ঘুমিয়ে যেও না। না, এখন আর ঘুমাবো না। তোমাদের বাসার সোফায় ভালো ঘুম হয়েছে। তুমি এখন তাহলে যেখানে সেখানে ঘুমিয়ে পড়ছো? হ্যাঁ, অসুখটা মনে হয় আমাকে কাবু করে ফেলছে। অসুখ ছাড়াও তো তুমি ভালোই ঘুমাতে। বাসরাতে কি ঘুমটাই ঘুমিয়েছিলে, মনে আছে? মনে আছে, এক ঘুমে রাত কাবার। দ্বিতীয়বার যদি বিয়ে করো তাহলে এই ভুল করবে না। না, তা করব না। মীরা মঞ্জুরকে তার অফিসের সামনে নামিয়ে দিল। মঞ্জুর কেমন ক্লান্ত ভঙ্গিতে হেলে দুলে এগোচ্ছে। মানুষটা এত অসুস্থ। মঞ্জুর লিফটে করে ওঠার সময় একটা ব্যাপার লক্ষ্য করল। অফিসের 2 জন কর্মচারীও তার সঙ্গে উঠছে। তারা সালাম দিল না। এমন বড় কোনো ব্যাপার না, কিন্তু চোখে লাগে। মঞ্জুর তাদের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, কি ভালো? ওরা দুজনেই লজ্জা পেল বলে মনে হলো। একজন বলল, জি ভালো। তবে সে স্যার বলল না। মনে হচ্ছে এখন কেউ আর তাকে স্যার বলায় আগ্রহী নয়। নিচের অফিসারদের কেউই উঠে দাঁড়ায় না। তাকে সম্মান দেখানোর প্রয়োজন সম্ভবত ফুরিয়েছে। চিফ অ্যাকাউন্ট্যান্ট সেদিন কি মনে করে তার ঘরে যেন এসেছিলেন। প্রথম দিকে মঞ্জুর তার উদ্দেশ্য ঠিক ধরতে পারল না। মনে হলো গল্পগুজব করতে এসেছেন। চা খেলেন, সিগারেট খেলেন, শরীরের খোঁজ খবর করলেন। একসময় বললেন, মঞ্জু সাহেব, আপনার এই ঘরের সাইজ কত? তখন ব্যাপারটা পরিষ্কার হলো। ভদ্রলোক মঞ্জুরের ছেড়ে যাওয়া কামরায় এসে উঠতে চান। ঘরের মাপে কার্পেট কিনতে হবে। মঞ্জুর বলল, ঘরের মাপ তো জানি না, একটা গজফিতা দিয়ে মেপে ফেললে হয়। মাপব? না, থাক। জানতে চাচ্ছেন কেন? এমনি প্রশ্নটা মনে আসলো। আমার ঘর আবার সাইজে খুবই ছোট। আপনার ঘরে ক্রস ভেন্টিলেশনের সুবিধা আছে। এই ঘরে আসতে চান? সরাসরি প্রশ্নে চিফ অ্যাকাউন্ট্যান্ট নার্ভাস হয়ে গেলেন। থতমত খাওয়া গলায় বললেন, আরে না, আপনার ঘরে আপনি আছেন, আমি আসবো কি করে? আমি তো নাও থাকতে পারি। সে যখন থাকবেন না তখন দেখা যাবে। আচ্ছা যাই, শরীরের দিকে লক্ষ্য রাখবেন আর মনে মনে সাহস রাখবেন। সব ওষুধের সেরা ওষুধ হলো মনের জোর। ভদ্রলোক চলে যাবার পরপরই কুদ্দুসকে ডাকিয়ে মঞ্জুর কামরা মাপল। কাগজে সেই মাপ লিখে পাঠিয়ে দিল চিফ অ্যাকাউন্ট্যান্টকে।
ভদ্রলোককে খানিকটা লজ্জায় ফেলা হলো। মাঝে মাঝে মানুষকে লজ্জা দিতে খারাপ লাগে না। অবশ্যই একদল মানুষ আছেন যারা কখনো লজ্জা পান না। চিফ অ্যাকাউন্টেন্ট সেই রকম একজন মানুষ। মঞ্জুর নিজের ঘরে ঢুকল। খানিকক্ষণ বিশ্রাম করতে হবে। আজকাল অতি অল্পতেই শরীর ভেঙে আসে। মনে হচ্ছে আরেকবার ডায়ালাইসিস করিয়ে রক্তের ভেতর থেকে দূষিত জিনিসগুলি বের করে দিতে হবে। হাঁটাহাঁটি ঘোরাফেরা বন্ধ করে হাসপাতালের বিছানায় ফিরে যেতে হবে। মঞ্জুর ডিভানে বসল। ডিভানের এক মাথায় ছোট্ট একটা বালিশ। নিশ্চয়ই জাহানারার কাণ্ড। মেয়েটা তার সেবা যত্নের নানান চেষ্টা করছে। কোনো কিছুতেই তার মন ভরছে না। গতকাল তাকে অবাক করে দিয়ে বলল, স্যার কয়েকটা দিন আমাদের বাসায় এসে থাকবেন? বলেই সে এমন লজ্জা পেল যে মঞ্জুর এই প্রসঙ্গে কোনো কথা না বলে অন্য প্রসঙ্গে চলে গেল। মনে হলো প্রসঙ্গ পাল্টানোয় জাহানারা স্বস্তি পেয়েছে। আবার ঘুম পাচ্ছে। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। ঘুমিয়ে পড়ার আগ মুহূর্তে কুদ্দুস মাথা ঢুকিয়ে বলল, বড় সাহেব আপনার ডাকে, বিশেষ দরকার। চেয়ার ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। মঞ্জুরের ইচ্ছা করছে বলতে, বড় সাহেবকে এখানে আসতে বলো। আমার নড়াচড়ার শক্তি নেই। তা বলা সম্ভব নয়। নুরুল আফসার এই ভোরেই মদ্যপান করেছেন। ঘরময় অ্যালকোহল এবং সিগারেটের কটু গন্ধ। এয়ার কুলার চলছে। এয়ার কুলার থেকে পাতলা ধাতব আওয়াজ আসছে যা মাথার উপর সূক্ষ্মভাবে চাপ ফেলে। একসময় মাথায় যন্ত্রণা হতে শুরু করে। নুরুল আফসার টেবিলে পা তুলে আধশোয়া হয়ে আছেন। মঞ্জুরের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, তুই আছিস কেমন? ভালো। তোকে একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য ডাকিয়েছি। কি কমপ্লিমেন্ট? পৃথিবীতে নির্লোভ মানুষ আছে বলে আমার ধারণা ছিল না। তুই প্রমাণ করেছিস যে আছে। তুই কি ছোটবেলা থেকেই এমন নাকি বড় হয়ে হয়েছিস? ছোটবেলায় আমি বিরাট চোর ছিলাম। নুরুল আফসার আগ্রহ নিয়ে তাকালেন। মঞ্জুরের কথায় তিনি বেশ মজা পাচ্ছেন। তুই ছোটবেলায় চোর ছিলি? হ্যাঁ। কি চুরি করতি? খালার বিছানার নিচ থেকে ভাঙতি পয়সা সরাতাম। রেগুলার সরাতি? হ্যাঁ। পরে জানতে পারলাম আমি যাতে পয়সা চুরি করতে পারি সেজন্যই খালা সবসময় তোষকের নিচে ভাঙতি পয়সা রাখতেন। কারণ এমনিতে আমি কখনো টাকা পয়সা নিতাম না, হাজার সাধাসাধিতেও না। তোর খালাও তো মনে হচ্ছে তোর মতো ইন্টারেস্টিং ক্যারেক্টার। খালা একজন চমৎকার মানুষ। তোর কথা কি শেষ হয়েছে? শেষ হলে আমি এখন ডিভানে শুয়ে খানিক্ষণ ঘুমাবো। ঘুমের চোখ জড়িয়ে আসছে। কথা শেষ হয়নি। আসল কথা এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথাটাই বাকি। যদি সম্ভব হয় তাড়াতাড়ি বলে ফেল। নুরুল আফসার টেবিল থেকে পা নামিয়ে সোজা হয়ে বসলেন। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ। তিনি ঠান্ডা গলায় বললেন, এই ফার্মটা শূন্য থেকে শুরু করেছিলাম। তুই আমার পাশে দাঁড়িয়ে গাধার মতো খেটেছিস, মনে আছে? আছে। তোকে অনেকবার বলেছিলাম আমাকে তুই দাঁড়া করিয়ে দে, তোকে আমি ঠকাবো না। কি মনে আছে? আছে। তুই তোর কথা রেখেছিস, আমাকে দাঁড়া করিয়ে দিয়েছিস। আমি আমার কথা রাখতে চাই। তুই কি লক্ষ্য করেছিস যে পে স্লিপে তোর নাম নেই? হ্যাঁ, করেছি। কেন নেই এ নিয়ে তোর মনে প্রশ্ন ওঠেনি? উঠলেও খুব বেশি মাথা ঘামায়নি। আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। ফিরে আসতে পারি, আবার নাও আসতে পারি। এই ফার্মের মালিকানার 51 ভাগ তোকে দিয়ে যাচ্ছি। বাকি 49 ভাগ থাকবে আমার। পরিচালনার যাবতীয় ক্ষমতা থাকবে তোর হাতে। 13,000 মাইল দূর থেকে আমি সুতা নাড়ব না। অনেস্ট। মঞ্জুর হ্যাঁ না কিছুই বলল না। সে খুশি হলো না অখুশি হলো তাও বোঝা গেল না। বড় বড় ঘটনা তার উপর কোনোই প্রভাব ফেলে না। তার চোখ অনেক ছোট ছোট। তাকে দেখে মনে হচ্ছে জেগে থাকার জন্য তাকে কষ্ট করতে হচ্ছে। নুরুল আফসার বললেন, মঞ্জুর,
কোম্পানির অ্যাসেটস যেমন আছে, লায়াবিলিটিস আছে। আমাদের ব্যাংক লোন আছে 2 কোটির ওপরে। সব কিছুই মাথায় রাখতে হবে। কিছু ডিসঅনেস্ট কর্মচারী আমাদের আছে। ডিসঅনেস্ট হলেও তারা খুব এফিশিয়েন্ট। এদের কখনো হাতছাড়া করবি না, আবার কখনো এদের উপর থেকে দৃষ্টিও সরিয়ে নিবি না। তুই কি ঘুমিয়ে পড়েছিস নাকি? না, তুই তোর ঘরে গিয়ে বস, আমি কাগজপত্র পাঠাচ্ছি। অনেক কাগজে সিগনেচার করতে হবে। মঞ্জুর তার ঘরে ঢুকল। মনে হচ্ছে খবরটা ছড়িয়ে গেছে। অফিসের সবাই এখন জানে। যার সঙ্গে দেখা হচ্ছে সেই কেমন অন্যরকম করে তাকাচ্ছে। মঞ্জুরের ঘরে যাবার পথ মূল অফিস ঘরের ভেতর দিয়ে। মূল অফিসে পা দেয়া মাত্র সবার কাজকর্ম থেমে গেল। তাদেরকে কেমন যেন নার্ভাস লাগছে। মঞ্জুর তার ঘরে ঢুকে ডিভানে গা এলিয়ে দিল। খুব তৃষ্ণা লাগছে, অথচ উঠে পানির বোতলের কাছে যেতে ইচ্ছা করছে না। জাহানারা এক গাদা কাগজ হাতে ঢুকেছে। সে ক্ষীণ গলায় বলল, বড় সাহেব পাঠিয়েছেন, সই করতে হবে স্যার। কলম আছে তোমার কাছে? জি আছে। দস্তখত করতে করতে মঞ্জুর বলল, তুমি কাঁদছ কেন জাহানারা? জাহানারা অপ্রস্তুত হয়ে গেল। খবরটা শোনার পর থেকে একটু পরপর তার চোখে পানি এসে যাচ্ছে। সে কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না। কি যে আনন্দ হচ্ছে! এত আনন্দ হচ্ছে কেন? জাহানারা আজ বাড়ি ফেরার পথে কয়েকটা জিনিস কিনল। একটা গ্লাস, সুন্দর একটা চায়ের কাপ, ভালো একটা চীনামাটির প্লেট। জাহানারার মা অবাক হয়ে বললেন, সব জিনিস একটা কেন রে মা? জাহানারা বিব্রত গলায় বলল, আমার কি টাকা আছে? ধীরে ধীরে কিনব। জিনিসগুলো সুন্দর হয়েছে না মা? হ্যাঁ সুন্দর। পরে কি তুই সেট মিলিয়ে কিনতে পারবি? পারব। জাহানারা মুখে বলল পারবে, কিন্তু সে ঠিক করে রেখেছে সেট মিলিয়ে সে কিনবে না। এই জিনিসগুলো তার কাছে একটা করেই থাকবে। দরজার কড়া নড়ছে। মঞ্জুর বড় বিরক্ত হল। এত ভোরে কে এলো? ইদানিং সবাই মিলে তাকে খুব বিরক্ত করছে। অফিসের লোকজন আসছে, কখনো একা কখনো দল বেঁধে। একবার এলে আর যেতে চাচ্ছে না। সেদিন করিম সাহেব এলেন, সঙ্গে নীল রঙের একটা বোতল। এই বোতলে নাকি হালুয়াঘাটের এক পীর সাহেবের পানি পড়া আছে। এই বস্তু জোগাড় করতে তাকে যে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে সেই গল্প 1 ঘন্টা ধরে করলেন। গল্প শুনে মনে হওয়া স্বাভাবিক, এই পানি পড়া জোগাড় করার চেয়ে সুন্দরবনে গিয়ে বাঘিনীর কোল থেকে বাচ্চা নিয়ে আসা অনেক সহজ। গতকাল এসেছেন বাশারত সাহেব। একা আসেননি, নিত্যানন্দ চক্রবর্তী নামে একজন আয়ুর্বেদ শাস্ত্রী নিয়ে এসেছিলেন। ছোটখাটো মানুষ হলেও নিত্যানন্দবাবু একাধারে কাব্যতীর্থ, আয়ুর্বেদাচার্য, আয়ুর্বেদ শাস্ত্রী, জ্ঞানশ্রী এবং বিদ্যাশ্রী। ভদ্রলোক মঞ্জুরের নাড়ি ধরে ঝাড়া 45 মিনিট চোখ বন্ধ করে বসে রইলেন। 45 মিনিট পর মঞ্জুর বলল, ঘুমিয়ে পড়লেন নাকি ভাই? আয়ুর্বেদ শাস্ত্রী হাতের ইশারায় তাকে চুপ করে থাকতে বললেন এবং আরও 10 মিনিট এইভাবেই কেটে গেল। মঞ্জুর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল, এ কি যন্ত্রণা। নিত্যানন্দ চক্রবর্তী চোখ মেলে বললেন, আপনাকে একটা ওষুধ তৈরি করে দেব। ওষুধটার নাম নলাদিকাত। নল, কুশ, কাশ এবং ইক্ষু, এই 4 উপাদানে নির্মিত। ওষুধটা 1 মাস ব্যবহার করুন, তারপর এই যুগের বড় বড় ডাক্তারদের কাছে যান। তারা বলবে কিডনি ঠিক আছে। যদি তা না বলে তাহলে আমি আমার সংগ্রহের আয়ুর্বেদ শাস্ত্রের যে শতাধিক পুস্তক আছে সব পুড়িয়ে ছাই বানাবো। সেই ছাই মুখে লেপন করে আপনাকে দেখিয়ে যাব। মঞ্জুর বলল, কত লাগবে ওষুধ তৈরি করতে? বাশারত সাহেব চেঁচিয়ে উঠলেন, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। কি লাগবে না লাগবে সেটা আমি দেখে নেব। বেশ, দেখুন। নিত্যানন্দ চক্রবর্তী তখন তার চিকিৎসার গল্প শুরু করলেন। এক এমআরসিপি ডাক্তার কিভাবে তার কাছে ছুটে এসে করজোড়ে বলেছিলেন, নিত্যবাবু, আপনার মতো চিকিৎসক আমি আমার জীবনে দেখিনি। আপনি বয়োকনিষ্ঠ,
নয়তো আপনার পায়ের ধুলা নিতাম। মঞ্জুর তাদেরকে একরকম জোর করেই ঘর থেকে বের করে দিল। নিত্যবাবু এবং বাসারত দুজনের কেউই যাবার নামটি মুখে আনছিল না। আজ সেই নিত্যবাবুই এসেছেন বলে মনে হচ্ছে। 4 দিন পর তার ওষুধ দিয়ে যাবার কথা, নলাদি কাত। 4 দিন পার হয়েছে, আজ 5ম দিন। মঞ্জুর উঠে দরজা খুলল। এই ভোরবেলা জাহানারা চলে এসেছে। তার শরীর হলুদ রঙের চাদরে ঢাকা। চাদরে পুরোপুরি শীত মানছে বলে মনে হচ্ছে না, অল্প অল্প কাঁপছে। জাহানারার হাতে টিফিন ক্যারিয়ারের একটা বাটি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সূর্য ওঠার আগে চলে এসেছ, ব্যাপার কি? আপনি কেমন আছেন? ভালোই আছি। কিছুক্ষণের মধ্যে নিত্যানন্দ চক্রবর্তী নামে এক লোক আমাকে নলাদি কাত দিয়ে যাবে। ওই বস্তু খাওয়ার পর শরীর আরও ভালো হয়ে যাবে। কিডনি যেটা নষ্ট সেটা তো ঠিক হবেই, অন্য যেটা বাদ দেওয়া হয়েছে কেটে সেটাও সম্ভবত গজাবে। এসো, ভেতরে এসো। টিফিন বক্সে কি? ভাপা পিঠা, মা করে দিয়েছেন স্যার। ভেরি গুড। চলো ভাপা পিঠা খাওয়া যাক। আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি ততক্ষণে চায়ের পানি বসিয়ে দাও। চা খেয়েই বেরিয়ে পড়তে হবে, নয়তো নিত্যবাবুর জালে আটকা পড়ে যেতে হবে। জাহানারা রান্নাঘরে চলে গেল। তার মুখ মলিন। রাতে সে এক ফোঁটা ঘুমোতে পারেনি। পুরো রাত ছটফট করেছে। শেষ রাতের দিকে বারান্দায় এসে বসেছে। বারান্দার কোনায় জাহানারার মাও বসেছিলেন। তিনি সেখান থেকেই ডাকলেন, এদিকে আয় মা। জাহানারা মার কাছে গেল না, যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল। তিনি বললেন, তোর কি হয়েছে আমাকে বলতো? জাহানারা বলল, কিছু হয়নি তো। অনেকদিন থেকেই দেখছি তুই ছটফট করছিস, আমাকে বলতো মা তোর কি হয়েছে। জাহানারা তীব্র গলায় বলল, বললাম তো কিছু হয়নি। সে আবার নিজের ঘরে ঢুকে গেল। জাহানারার মা তার পেছনে পেছনে ঢুকলেন এবং অবাক হয়ে লক্ষ্য করলেন তার মেয়ে বিছানায় শুয়ে ছোট বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তিনি কি করবেন ভেবে পেলেন না। বাকি রাতটা বিছানার পাশে চুপচাপ বসে রইলেন। মেয়ের গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করবার সাহসও তার হল না। স্যার দেখুন তো চায়ের চিনি ঠিক আছে কিনা। মঞ্জুর চায়ের চুমুক দিয়ে বলল, সব ঠিক আছে। তুমি চা খাচ্ছ না? জি না, আমি খালি পেটে চা খেতে পারি না। খালি পেটে খেতে হবে কেন? পিঠা তো আছে, পিঠা নাও। এখন কিছু খেতে ইচ্ছে করছে না। জাহানারা খানিকক্ষণ চুপচাপ থেকে মৃদু গলায় বলল, আপনাকে একটা কথা বলার জন্য আমি এত ভোরে এসেছি। কথাটা বলেই আমি চলে যাব। বলো। স্যার, আপনি কিডনি চেয়ে যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন, আমি আপনাকে একটা কিডনি দিতে চাই। মঞ্জুর বিস্মিত চোখে তাকিয়ে রইল। এই মেয়েটি এক এক সময় এক একভাবে কথা বলে, আজ সম্পূর্ণ অন্য রকমভাবে কথা বলছে। তুমি কিডনি দিতে চাও? জি। কেন বলো তো? জাহানারা জবাব দিল না। তার চোখ মুখ শক্ত হয়ে গেল। মেয়েটা যে আজ অন্যভাবে কথা বলছে তাই না, তাকে দেখাচ্ছেও অন্যরকম। মঞ্জুর বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো। জাহানারা বসল না, দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। মঞ্জুর বলল, তুমি কিডনি দিতে চাইলেই তো আর হবে না, ক্রস ম্যাচিংয়ের ব্যাপার আছে। ক্রস ম্যাচিংয়ে অসুবিধা হবে না। আমি হাসপাতালে গিয়েছিলাম, আপনার ডাক্তারকে দিয়ে পরীক্ষা করিয়েছি, তিনি বলেছেন ঠিক আছে। মঞ্জুর অস্বস্তির সঙ্গে বলল, আমি একবার তোমাকে কিছু সাহায্য করেছিলাম, তুমি কি তার প্রতিদান দিতে চাচ্ছ? না না, সেসব কিছু না। তাহলে? জাহানারা জবাব দিল না, তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল, চোখের দৃষ্টি ফিরিয়ে নিল না। মঞ্জুর বলল, দেখো জাহানারা, আমি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, নগদ টাকা দিয়ে আমি কিডনি কিনব। আপনাকে টাকা দিয়ে কিডনি কিনতে হবে না স্যার। ঠিক আছে, আমি ভেবে দেখি। তুমি বাসায় যাও।
জাহানারা একটি কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল। সে একটা রিকশা নিয়েছে, চাদরে মুখ ঢেকে সারাপথ ফোঁপাতে ফোঁপাতে যাচ্ছে। অনেক চেষ্টা করেও কান্না থামাতে পারছে না। রিকশাওয়ালা এক সময় বলল, আম্মা কাইন্দেন না, মনটা শান্ত করেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা একজন মায়াবতী। আজ পঞ্চম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।